গত এই যে বিষয়গুলো প্যারোলে মুক্তির ব্যাপার বা এই ব্যাপারগুলো নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। আমরা একেবারে শুরুতে একটু জয়দেব তার কাছে জানতে চাইবো। জয়দেব দা, আমরা তো কষ্ট পাচ্ছি, আমি আপনার কাছে কোনো প্রশ্ন করব না এখন, কিন্তু একজন ছাত্রলীগ পরিবারের একজন সদস্য হিসেবে আপনার কাছ থেকে শুধু আমি জানতে চাইবো সাদ্দামের এই ঘটনাটা আপনি কিভাবে দেখতেছেন বা নিজের সঙ্গে কিভাবে লড়াইটা করছেন। ধন্যবাদ রাসেল ভাই এবং সহ আলোচক নিজম মজুমদার সহ যারা এই আলোচনার সাথে সম্পৃক্ত রয়েছেন, সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি এবং দুঃখ ভারাক্রান্ত মন নিয়েই বলতে হচ্ছে এই খনি ফ্যাসিস্ট দেশঘাতক গণশত্রু ইউনূসের নির্মম নিষ্ঠুর এক নির্মম বাস্তবতার সামনে আজকে বাংলাদেশ, যে বাংলাদেশ সাদ্দামই আজকে গোটা বাংলাদেশের প্রতিচ্ছবি। তার যে আর্তনাদ, তার যে হাহাকার, তার যে অন্তরস্থ যে বেদনা, এটি আজকে গোটা বাংলাদেশের বেদনা। এটি বাংলাদেশের প্রতীক হয়ে সাদ্দাম আজ প্রতিটি হৃদয়বান, বিবেকবান, মনুষ্যত্ববান, মানবিক মনুষ্যত্ববান মানুষের মনের অনুরণন হচ্ছে সাদ্দাম। আজকে সাদ্দামের পরিবার এবং তার যে সন্তান, এটি আমার পরিবার এবং আমার সন্তান। এই যে রক্তক্ষরণ, এই রক্তক্ষরণ কোনো কিছুতেই পূরণীয় নয়। গোটা বাংলাদেশের প্রতিটি ছাত্রলীগ পরিবারের প্রত্যেকটি সদস্য আজকে ক্ষতবিক্ষত, রক্তাক্ত। গোটা বাংলাদেশটাই আজ প্রতিটি পরিবারে আজকে সাদ্দাম। যে কোনো সময় অন্তরস্থভাবে সাদ্দামের পরিবার আজকে চোখের সামনে কি মর্মান্তিক, কি নির্মম, কি নিষ্ঠুর ভাবে বলা চলে বিদায় দেওয়া হলো, তাদেরকে হত্যা করা হলো, আগামী প্রজন্মকে হত্যা করা হলো। যে শিশুটি আগামী দিনে বাংলাদেশ গড়বে বলে এই পৃথিবীতে এসেছিল, পৃথিবীর আলোর মুখ দেখেছিল, সেই পথটিকে রুদ্ধ করেছে ইউনূসীয় এই নিষ্ঠুর যে ব্যবস্থা, যে নব্য বন্দোবস্তের নামে, ইনসাফের নামে যেভাবে বৈষম্যের চূড়ান্ত জায়গায় পৌঁছে বাংলাদেশকে একটি রক্তাক্ত বাংলাদেশে পরিণত করা হয়েছে। 17 অক্টোবর 2025 খুনি ফ্যাসিস্ট ইউনূস, দেশঘাতক ইউনূস বলেছিলেন, তথাকথিত জুলাই সনদে স্বাক্ষরের মধ্য দিয়ে আমরা বর্বরতা থেকে সভ্যতার জগতে এলাম। কোন সভ্যতার জগতে এলাম? ধর্মীয় সংখ্যালঘু দীপু দাসদেরকে প্রকাশ্যে জনসম্মুখে পুড়িয়ে হত্যা করে, লক্ষ্মীপুরের আয়সাদেরকে প্রকাশ্যে জনসম্মুখে পুড়িয়ে হত্যা করে, খোকন সাহাদেরকে পুড়িয়ে হত্যা করে, এবং আজকে সৌমিক ভৌমিদেরকে জীবন্ত পুড়িয়ে এক নিষ্ঠুর তথাকথিত এক নব্য সভ্যতার জন্ম দেখছে গোটা বাংলাদেশ, যেখানে মানে শুধু ছাত্রলীগ পরিবার না, গোটা বাংলাদেশই আজকে সাদ্দামের যে আর্তনাদ, গোটা বাংলাদেশের আর্তনাদ। আজকে কৃষকের কাছে যান, তাদের আর্তনাদ সাদ্দাম। আজকে শ্রমিক ভাইদের কাছে যান, তাদের বেকারত্ব, তাদের যে কষ্টের দিনাতিপাত, সেখানেও কিন্তু সাদ্দাম অনুরণিত হয়। আজকে বাংলার প্রতিটি ঘরে ঘরে যান, সেখানে কিন্তু সাদ্দাম অনুরণিত হয়। মুক্তিযুদ্ধের সময় ছাত্রলীগ যেমন 17,000 নেতাকর্মী জীবন বিলিয়ে দিয়ে, রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছিল, আজকে প্রত্যেকটি ঘরে ঘরে ছাত্রলীগের যে অন্তরাত্মা, সেটি ঘরে ঘরে কিন্তু বিরাজ করছে। সেই যে দুঃখের অনুরণন, এই যে বেদনার অনুরণন, এটি কিন্তু ঘরে ঘরে। আজকে এখানে নিজুম মজুমদার রয়েছেন, তিনি ভালো বলতে পারবেন। আজকে সাদ্দামকে যে নাগরিক অধিকার শুধু বঞ্চিত নয়, মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন, মানবিকতার পদদলিত করা হয়েছে প্রতিটি মুহূর্তে, তার ঘটনার প্রতিটি পরতে পরতে অমানবিকতার নির্মম নিষ্ঠুর আচরণ, এটি বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে আজকে ছাত্রলীগের এই ক্রন্দন ওর অনুরণিত হচ্ছে। আজকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে, জেল কেন্দ্রিক কথা যেহেতু এটি বলতে হয়। সারা বাংলাদেশে 5 আগস্টের পর থেকে 201 জন নিরীহ মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে, যার ভিতর 145 জন শুধু কারাগারে,
আওয়ামী লীগের নেতাকর্মী শুধু 50 অধিক, 52 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে জীবন দিতে হয়েছে। প্রতিটি পরিবারের কিন্তু এক একটি ক্রন্দনের যে তীব্রতা, এটি গোটা বাংলাদেশ কিন্তু ছুঁয়ে গেছে, স্পর্শ করে গেছে। ক্রন্দনের সাথে একাত্ম হয়েছে গোটা বাংলাদেশ আজ। সাদ্দাম আজ গোটা বাংলাদেশের প্রত্যেকটি পরিবারের সাথে একাত্ম। এই যে নিষ্ঠুরতা, এই যে বর্বরতা, এই বর্বরতার শেষ কোথায়? গোটা বিশ্ব আজ দেখছে, গোটা বাংলাদেশ দেখছে এই বর্বরতার শেষ কোথায়। যদি বাংলাদেশে আজকে যারা বলতো আসমান কাঁপে না, আজকে আসমান কাঁপছে না, গোটা বাংলাদেশের প্রত্যেকটি বিবেকবান মানুষের হৃদয়ে আজকে অনুরণিত হচ্ছে, আজকে কাঁপছে, আজকে দুঃখে কষ্টে বেদনায় ভারাক্রান্ত হচ্ছে। তবু গোটা বাংলাদেশ কাঁদলেও এই পাকিস্তানবাদী যে ওই যে বলে না যে দেশে বর্গী এসেছে, বর্গী এসে দেশটাকে লুটে পুটে খেয়েছে, বাংলাদেশের বিবেকবান মানুষকে ওরা ক্ষতবিক্ষত রক্তাক্ত করছে। আর যদি বাংলাদেশের বিবেকবান মানুষ এটি ধারণ না করে, সাদ্দামের রক্তের উপর একদিকে রক্তের গঙ্গা, পরিবারের হাহাকার, আজকে 8 মাসের শিশুকে সাদ্দাম মানে গোটা বাংলাদেশ হৃদয়ে ধারণ করতে জানে না। এটি আজকে আমাদের ছাত্রলীগ এবং ছাত্রলীগ পরিবারটা গোটা বাংলাদেশের আজকে ক্রন্দনের জায়গা, আজকে ক্ষুব্ধতার জায়গা, আজকে দ্রোহের জায়গা। যদি ছাত্রলীগ আজকে সবুজ আলীর কথা নিজুম ভাই এবং রাসেল ভাই আপনাদের মনে আছে, এই জুলাইয়ের প্রথম শহীদ সবুজ আলী, তাকে ক্ষতবিক্ষত রক্তাক্ত করা হয়েছে ধারাবাহিকভাবে। আজকে সেই জুয়েল মোল্লা যুবলীগের গাজীপুরে ঝুলন্ত অবস্থায় তাকে রক্তাক্ত অবস্থায় পিটিয়ে ঝুলিয়ে মারা হয়েছিল। ঝুলিয়ে পুড়িয়ে রক্তাক্ত করে গোটা বাংলাদেশকে আজকে ওরা বিরান ভূমিতে পরিণত করতে চায়। কোন বাংলাদেশে আমরা আছি? আমার দোষ থাকতে পারে, নিজুম মজুমদারের দোষ থাকতে পারে, আপনার দোষ থাকতে পারে। বাংলাদেশে যে আপামর কর্মী যারা গোটা দেশটাকে রক্ষা করেছে, ভ্যানগার্ডের মতো মুক্তিযুদ্ধকে রক্ষা করবার জন্য, বঙ্গবন্ধু বাংলাদেশকে রক্ষা করবার জন্য ভ্যানগার্ডের দায়িত্ব পালন করছে, সেই বাংলাদেশের বুকে আজকে কিন্তু চপেটাঘাত করা হচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের আজকে এটি অন্তরস্থ ভাবে আত্মোপলব্ধি করা উচিত। এটি ছাত্রলীগের পরিবারের উপর আঘাত নয়, আজকে গোটা বাংলাদেশের উপর আঘাত। সেই আঘাত যদি আপনার বুকে লাগে, তবে শুধু ছাত্রলীগের বুকে নয়, গোটা বাংলাদেশের বুকে আঘাত লেগেছে। মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু ধানমন্ডি 32 তো অচ্যুত ম্লেচ্ছ বানিয়ে দিয়েছে। সেই বাংলাদেশের বুকে যদি আজকে জেগে উঠতে হয়, তবে ছাত্রলীগ যেভাবে 71-এ পুষে উঠেছিল 17,000 নেতাকর্মীর রক্তের বিনিময়ে, এই ছাত্রলীগের রক্তের বিনিময়ে, তাদের আহাজারির বিনিময়ে, আর্তনাদের বিনিময়ে আবারও আমাদেরকে জেগে উঠতে হবে। জেগে উঠার প্রত্যয় ব্যক্ত করতে হবে। এই আহাজারি গর্জনে পরিণত হবে, এটি আমি বিশ্বাস করি এবং এটি আমি ধারণ করি। এবং আমি মনে করি এই আর্তনাদই আজকে গর্জনের আমাদের প্রজ্বলিত শিখা। এই এই আর্তনাদটা আমরা বুঝতে পারি, এই আর্তনাদটা মানে চতুর্দিক থেকেই শুনতে পাচ্ছি। নিজুম ভাই, আমি একটু আপনার কাছে একটা বিষয়ে যাব। সবার আগে আমি আইনগত বিষয়ে প্রশ্ন করব, কিন্তু তার আইনের দিকে যাওয়ার আগে আমি একটু মানবাধিকারের দিকে যেতে চাই। এই যে ছাত্রলীগের কর্মী হলেই তাকে ভাত খাইয়ে বসিয়ে মানে বিশ্রাম নিয়ে পিটিয়ে আবার ভাত খাইয়ে আবার পিটিয়ে ধীরে ধীরে মেরে ফেলা, কিংবা বাচ্চার ওষুধ কিনতে তাকে সেখানে কুপিয়ে মেরে ফেলা, এবং সেটা আবার বর্তমানে ওই যে আম্মার না কি যেন নাম, পাকিস্তানপন্থী হায়নাটা চট্টগ্রামের, ও যেটা হচ্ছে অস্ত্র হাতে নিয়ে সালাউদ্দিন আম্মার, সালাউদ্দিন আম্মার, সে অস্ত্র নিয়ে সে আবার মহড়াও দিয়েছে যে সে খুন করেছে। তো তারপরে আমরা দেখলাম এই যে সাদ্দামের ঘটনাটা। বাংলাদেশে সাদ্দামের ঘটনা বলি কিংবা আমরা যে কোনো ঘটনাগুলাই বলি, সেই সুরজালি থেকে শুরু করে আজকে পর্যন্ত সুশীলদের মুখে আমি অন্তত পক্ষে, যাদের সারা জীবন যারা হচ্ছে মানবতার ঝান্ডা নিয়ে বেঁচে বেড়ায়, মানবাধিকার যার ব্যবসা, যার অন্যতম কাজ হচ্ছে নাকি দেশপ্রেম, তাদের কারো মুখে আমি একটা বিবৃতি পাইনি, একটা শব্দ পাইনি বাংলাদেশের সকল মানবাধিকার রক্ষা তাই কি একমাত্র আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার, আর কারো কোনো দায় নাই? নাকি বাংলাদেশের মানবাধিকারের সংজ্ঞাই এটা নিজুম ভাই, যে আপনি আওয়ামী লীগের বিরোধিতা করবেন এটা হচ্ছে গিয়ে একমাত্র মানবাধিকারের মাপকাঠি? সুশীলদের মানবাধিকারের মাপকাঠিটা কি?
আহ, ভাই আমি আপনাকে কি যে উত্তর দিব আমি জানি না। আমি আপনাকে আহ, নিজের একটা অংশ আমি আপনাকে এটার সাথে অ্যাটাচ করতে পারি, সেটা আমি হয়তো বা পরে বলবো। প্রথমে আমি সিচুয়েশনটা আপনাদেরকে একটু বুঝাই। সেটা হচ্ছে যে ধরেন এই বাংলাদেশ তার ইতিহাসে বর্বরতা নির্মমতার অনেক ধরনের ফেস দেখেছে। আহ, আমরা আমাদের মুক্তিযুদ্ধের পর থেকে মুক্তিযুদ্ধ থেকে আমরা অসংখ্য রকমের মুক্তিযুদ্ধের বর্বরতার ফেস দেখেছি। এই মুহূর্তে এসে এই সময় এসে 2026-এ এই জিনিসটা আমাদেরকে এমন ভাবে আঘাত করলো। আমি আপনাকে যে ধরেন আইসিসিপিআর, ইন্টারন্যাশনাল সিভিলস অ্যান্ড আপনার সিভিল রাইট নিয়ে যেই একেবারে সর্বসম্মত যেই কোভেনেন্ট গুলো আছে সেটা নিয়ে আপনার সাথে আমি কথা বলতে পারি, যেটা সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র রাটিফাই করেছে। আমি আপনাকে আইসিসির আপনার আইসিসিপিআর তো বলতেই পারি। আমি আপনাকে বলতে পারি যে পৃথিবীর বিভিন্ন দেশের এই কারাবন্দীদের অধিকার রক্ষা করবার নানান ধরনের আইন আপনাকে আনতে পারি। এমনকি বাংলাদেশে 2016 সালের 1 জুন একটা প্যারোলের মুক্তির জন্য প্যারোলের ব্যাপারে একটা নীতিমালা প্রণয়ন করা হয়। সেই নীতিমালাও আমি আপনাকে বলতে পারি, সেই নীতিমালার ভেতরে যা যা আছে সেটাও বলতে পারি। তো মুশকিলের ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে এখন অনেকটা জরুরি অবস্থার মতো অলিখিতভাবে অলিখিতভাবে এটি একটি জরুরি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। এবং বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বাংলাদেশ আওয়ামী লীগের ভাতৃপ্রতিম এবং সহযোগী সমস্ত সংগঠন যারা আছে তাদের প্রতি একটা অলিখিত আপনার জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আপনি জেনে থাকবেন জরুরি অবস্থা যখন চলে তখন মানবাধিকার যা আছে বাংলাদেশে সেইটা বলবৎ করার জন্য আপনি আসলে আদালতে যেতে পারেন না। কেমন জরুরি অবস্থা যখন ঘোষণা করা হয় সেখানে খুবই সার্টেন কিছু অধিকার আপনাকে রক্ষা করা আছে, আর কোনো কিছুই রক্ষা করা হয় না। বাংলাদেশের অবস্থা হয়ে গেছে তেমন। আমি এই সাদ্দামের পুরো প্রক্রিয়াটার 2 ভাগে যদি আমি ভাগ করি, সেটা হচ্ছে যে তার পরিবারের যে চেষ্টা, এন্ডেভার, তারা যেভাবে যেভাবে চেষ্টা করেছে সেই চেষ্টাটার পুরোটা একটা ট্রেইল আমি দেখতে পেলাম। এবং সাদ্দাম হোসেনের যে ভাই, তার সাক্ষাৎকারটা কিছুক্ষণ আগে দেখলাম। আমাদের মনে হয় আমাদের সাংবাদিক পান্না ভাই একটা সাক্ষাৎকার নিয়েছে, আমি সেটা মনোযোগ দিয়ে দেখলাম। আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে তাদেরকে নানান ধরনের আপনার সাচিবিক সাচিবিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ আপনার জটিলতাতে ফেলা হয়েছে। প্রথমত বলা হয়েছে আপনার বাগেরহাটের যে যে জেলা প্রশাসক রয়েছেন, যিনি আবার ওইখানকার ম্যাজিস্ট্রেটও বটে নিয়ম অনুযায়ী, তাকে বলা হয়েছে তিনি তার যে রেসপন্সিবিলিটি সেটাকে তিনি অ্যাসাইন করে দিয়েছেন এইটা বলে যে সাদ্দাম তো যশোর কারাগারে বন্দী আছে। তো যশোর কারাগারে যাওয়ার পরে যশোর কারাগারের যে আশিক হাসান নামে যে লোকটি আছে জেলা প্রশাসক এবং একই সাথে সে ম্যাজিস্ট্রেটও বটে, সে বলছে তারা কোনো আবেদন পায়নি। আসলে আবেদনটা তাদেরকে ঠিকই করা হয়েছিল, তারা আসলে যে শুক্রবার শনিবারের কথা বলে তারা এই কাজটি করেছে। দেখেন, আমি মানে আমার কাছে যে জায়গাটা সেটা হচ্ছে যে এই যে একটা 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 কর্মীর, একজন মানুষের, আমি আসলে তাকে ছাত্রলীগের কর্মী হিসেবে বিবেচনাটা একটু পরেই করি। তিনি তো একজন মানুষও বটে আসলে, তাই না? এই বাংলাদেশের একজন নাগরিক। বাংলাদেশের একজন নাগরিক যখন রাষ্ট্রের হেফাজতে থাকে তার জন্য সুনির্দিষ্ট নিয়ম কানুন আছে যে তার আত্মীয় যদি মারা যায়, স্ত্রী সন্তান যদি মারা যায়, তাহলে রাষ্ট্র তার সাথে কেমন আচরণ করবে। তার তো বিচার হচ্ছে, তাকে আপনি বিচার করার জন্য নিয়েছেন, তার বিচার করবেন, তার তদন্ত করবেন। তার নামে যখন আপনি মামলা দিলেন তিনি তখন ছিলেন ভারতে। আপনি নিশ্চয়ই শুনে থাকবেন যে এই জিনিসটাও সামনে এসেছে। যদিও আমি তার বিরুদ্ধে মামলাগুলো আমি নিজের হাতে, সাধারণত আমি এই ধরনের ক্ষেত্রে তার নামে মামলা মোকদ্দমা কি হয়েছে না হয়েছে আমি নিজে পর্যবেক্ষণ করি, বাট এটার আমার সুযোগ হয়নি। তো আমি আমার নিজের মাই এসেছেন চেন্নাইতে, তার ক্যান্সারের চিকিৎসা চলছে, আপনি জানেন, ফলো আপ এসছে, আমি এটা নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু মুশকিলের জায়গাটা যেটা হচ্ছে যে বাংলাদেশ রাষ্ট্রে যে প্যারোলের নিয়মটা আছে সেটাও পালন করা হয়নি। এখানে নানান ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ জটিলতার কথা দেখানো হচ্ছে যে আমাদেরকে আবেদন করা হয়নি, আমাদেরকে এইটা করা হয়নি। তারেক রহমান, যার বিরুদ্ধে 10 ট্রাক অস্ত্র মামলা, একটা পুরো দলকে নিঃশেষ করে দেওয়ার জন্য গ্রেনেড হামলার মামলা তার বিরুদ্ধে আছে। আমরা দেখলাম রাষ্ট্র
তড়িৎ গতিতে সেগুলো কোনো সাচিবিক টাচিবিক কোনো ব্যাপারই না, মানে বিদ্যুৎ গতিতে সেগুলো সমস্ত কিছু তার পার হয়ে গেল। আমরা দেখলাম যে উইদিন ফিউ আওয়ার্স এর ভেতরে তার আপনার এনআইডি কার্ড হয়ে গেল, তার সমস্ত কিছু হয়ে গেল। এখন আপনি একটা রাষ্ট্রে যখন আপনি একই দিকে এরকম একটা চিত্র দেখবেন, ওগুলো তো সাচিবিক কর্ম, অ্যাডমিনিস্ট্রেটিভ কর্মের যদি আপনি দোহাই দেন ওগুলো তো অ্যাডমিনিস্ট্রেটিভ কর্ম। আপনি যখন দেখতে পান যে সুরভি নামে একটা মেয়ে আছে যে বলছে তার জুতার দাম অনেক, তাই সে ছাত্রলীগের ছেলে পেলেদেরকে তার ওই দামি জুতা দিয়ে পেটাবে না, সে এসেছে 32 ভাঙতে। যখন আপনি এগুলো দেখবেন, যখন আপনি দেখতে পাচ্ছেন যে এই মেয়েটা প্রতিদিন স্কুলের ড্রেস পরে এসে একে মারছে, তাকে ধরছে, টাকা লুটপাট করছে, টাকা ডিস্টর্ট করছে, কাউকে মামলা থেকে অব্যাহতি দিবে বলে টাকা নিচ্ছে, তার আপনার জামিন হয়ে যায় উইদিন 24/7 এর ভেতরে। যখন আপনি দেখতে পারেন যে মেহেদী হাসান নামে একটা ছেলে যে প্রকাশ্যে বলল যে হবিগঞ্জের এসআই সন্তোষকে সে এবং তার দল খুন করেছে, তারা যখন জামিন হয়ে যায় উইদিন 24 আওয়ার্স এর মধ্যে, তখন আপনি বুঝতে পারবেন যে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের দোহাই দেওয়া, এই যে এগুলা বলা, এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনার জাস্ট বলার জন্য বলা। আমি আসলে না, আপনি আমাকে বলতে পারেন যে আইন নিয়ে বলেন, ভাই আইন আমি এইটা নিয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনাকে আইন শোনাতে পারবো। আমি আপনাকে বলতে পারবো যে কবে কোথায় কার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে, বিএনপির কোন নেতাকে, কোন মানুষকে। আমি বলতে পারবো জামাতের কোন নেতাকে প্যারোলে মুক্তি দেওয়া যাবে, এই করা যাবে। আমি আপনাকে একটা স্মৃতি রোমন্থন করি, তাহলে আপনি বুঝবেন। গোলাম আজম, মানে রাজাকার সম্রাট গোলাম আজম কোন ইয়ারে মারা গেল আপনার মনে আছে? আমি আসলে তারিখটা মনে নাই তার। আমি সেটার একটা গল্প আপনাকে বলি। আমি আব্দুল গাফফার চৌধুরী লন্ডনে থাকেন, আমি তার জোয়ারের বাসায় গেছি। যাওয়ার পরে আমাকে উনি খুবই গম্ভীর মুখে একটা কথা বললেন যে গোলাম আজমকে এইভাবে, মানে গোলাম আজমের জানাজাটা এইভাবে দেওয়া বা এইভাবে রাষ্ট্রীয়ভাবে এটাকে অ্যাকোমোডেট করাটা, এইটা ঠিক হয়নি, এগুলো এক ধরনের ব্যাড প্রেসিডেন্ট হবে। তা আমি বললাম যে আমি ওনাকে কাকা ডাকতাম। আমি বললাম যে কাকা, কেন মনে হয় মারা গেছে দেখে? আর তাছাড়া আমি জিনিসটাকে এইভাবে বলেছি কারণ উনি ওই সময়টাতে ধরেন সরকারের প্রতি একটু রুষ্ট ছিলেন। তো গোলাম মারা যাওয়ার পরে, গোলাম আজমের মতো রাজাকারের বাচ্চা মারা যাওয়ার পরে আমার তো কোনো দয়া হওয়ার কথা না, কিন্তু আমি আসলে তখন গভর্নমেন্টকে একটু ডিফেন্ড করেছিলাম কাকার কাছে। কাকাকে বললাম যে কাকার নেত্রী তো মানুষটা এমন যে মারা গেছে, যেহেতু উনি আসলে জিনিসটাকে এইভাবে দেখেছে, ঠিক আছে। তখন উনি আমাকে একটা কথা বলেছে যে ওরা তোমাদেরকে কোনোদিন ক্ষমা করবে না, ওরা তোমাদেরকে, তোমরা এরকম বিপদে পড়ো, দেখবে তোমাদের সাথে ট্রিটমেন্টটা কেমন হয়। আজকে না আমার সারাদিন এই কথাটা মনে পড়েছে। আমার মনে আছে যে সাইদির যখন ছেলে মারা গেল, রফিক, ওই মারা যাওয়ার পরে সাইদির ছেলে, আমার রফিকের কথা আমার মনে আছে এই কারণে, রফিক প্রচুর টকশোতে আসতো, আমি ওই সময়টাতে বিচার চলাকালীন সময় তার বক্তব্যগুলো শুনতাম। সে মারা যাওয়ার পরে সাইদিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। সাইদির মা যখন মারা গেল তখনও সাইদিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। অতীতে আমি এরকম অনেক কারাবন্দীদেরকে দেখেছি প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। সুতরাং আমি না আপনার সাথে ওইসব প্রেসিডেন্টে যাব না। আমি কার কাছে এই শোকের গল্প বলবো, আমি কার কাছে এই কষ্টের গল্প বলবো? ইউনুস, এই দখলদার বাহিনী ইউনুস, এবং আমার মুখ ভরে যে কথাগুলো বলতে ইচ্ছা হচ্ছে সেগুলো আমি বলবো না। এই কারণে বলবো না যে আমি এদের জন্য আমার নিজের ব্যক্তিত্ব, নিজের আমার কণ্ঠকে আমি নোংরাময়, দুর্গন্ধময় করতে চাই না। আমি শুধু আপনাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার মনে হয় যে এই আলোচনাটা থেকে, এই আইনি আলোচনাটা আপনি যদি জানতে চান, আমি আপনাকে যা সংক্ষেপে বলি যে আমাদের কারা আইন যেটা আছে 1894 মনে হয়, ওই কারা আইনে মোটামুটি বলা আছে প্যারোল কিভাবে করতে হবে, কাকে কেমনে ছাড়া যাবে। ইনফ্যাক্ট 2016 সালে, অর্থাৎ আজকে থেকে প্রায় 10 বছর আগে, বাংলাদেশ আওয়ামী লীগ ওই সময় সরকার ছিলেন, তারা একটা নীতিমালাও প্রণয়ন করে 1 জুন। সেই নীতিমালা অনুযায়ী পরবর্তী সময় অনেকেই মুক্তি পেয়েছে। খালেদা জিয়ার কথাই আপনি চিন্তা করে দেখেন না কেন। আর তাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এইসব ক্ষেত্রে সরকার নিজেরাই নিজেদের সিদ্ধান্ত নিতে পারে। আপনার ফৌজদারি কার্যবিধি 1898 এর 401, 402 ধারাতে তারা নিজেরাই সিদ্ধান্ত নিতে পারে, এবং এটাকে কারাবন্দীদেরকে জানাতে হবে, অনুমতি দিতে হবে, এগুলো কোনো প্রয়োজনও পড়ে না আসলে। তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা এত বেশি, ডিসক্রিশনারি পাওয়ারটা এত বেশি, আপনার এগুলো প্রয়োজনও পড়ে না। এখন মনে করেন যে লেটস সে যে একটা মানুষের মা মারা যাচ্ছে, মা মারা গেছে, শেষ বিদায় তাকে দেওয়া হচ্ছে।
এটার জন্য আপনাকে আবেদনে আপনার ক লিখলেন না খ লিখলেন, তারিখে ভুল করলেন, তারপরে বিষয় এটা লিখতে ভুল করলেন, এগুলো তো আসলে ছুতা, তাই না? আমরা আমাদের জন্য আসলে মানে আইনের জন্য আমরা কেউ আসি নাই, আমরা আসছি বলে আইনের প্রয়োজন হয়েছে। আমি আপনাকে ওই আলোচনাতে আমি আপনার সাথে যাব না। আসলে আপনি আমাকে হাজার বললো আমি সব আইনি আলোচনাতে যাব না, কারণ আইন একটা সভ্য দেশের জন্য, আইন একটা সুস্থ দেশের জন্য, আইন একটা, যেই দেশে আইনের শাসন আছে আইন তার জন্য। যেই দেশের বিচারপতি আপনার নির্ধারিত হয় ঢাকা ইউনিভার্সিটি কিছু টোকাইয়ের মাধ্যমে, যারা নির্ধারণ করে দিয়েছে রিফাত আহমেদ সন্ধ্যা 6টার মধ্যে বিচারপতি হবে, যারা নির্ধারণ করে দিয়েছে দুপুর 1টার মধ্যে বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি এনায়েতুর রহিম সহ তার পুরো প্যানেলকে আপনার পদত্যাগ করতে হবে, সেই দেশে আপনার আইন কানুন নিয়ে অন্তত পক্ষে আমার কথা বলতে আগ্রহী না। আমি একটা দীর্ঘ সময় ধরে বলে এসেছি যে সশস্ত্র সংগ্রাম ইজ দ্য অ্যান্সার। আমি দীর্ঘ সময় বলে এসেছি যে একটা গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটাও ঠিক যে আমাদের সুপ্রিম কমান্ডার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে একটা কথা বলেছে যে দেখো তুমি ঠিক আছে, আমি বুঝতে পারি তোমার ইমোশনের জায়গাটা। উনিও আমাকে আসলে বলেছেন যে সশস্ত্র বিপ্লব শব্দটাকে আমি যাতে অনেকটা কি বলবো, এটা এক ধরনের থ্রেশহোল্ড আমি এটাতে দেই, এই শব্দগুলো ব্যবহার করলে যেটা হয়, কারণ এখন আমরা যখন কথা বলি তখন মনে করে যে আওয়ামী লীগের প্রতিনিধি কথা বলছে। এখন জয়দেব দা কথা বললো এটা ভাবে, আপনি বললো এটা ভাবে, সুতরাং আমাদেরকে শব্দ চয়নে অনেকটুকু সংযত হতে হয়। কিন্তু আমিও সবার থেকে একটা কথা বলেছি জাপা, 5ই অগস্টের পরে আমি ধরে নিয়েছি যে পলিটিক্যাল র্যাথ, পলিটিক্যাল ক্ষোভ যখন আপনার রাস্তার মধ্যে ওপেন মোহাম্মদপুরে গলা জবাই করে কাটা শুরু করলো, তখন কিন্তু কার ব্যাপারটার পলিটিক্যাল র্যাথ আর পলিটিক্যাল ক্ষোভ থাকে না রাসেল ভাই। যখন 32 নম্বর ভাঙলো, যখন বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে নোংরামো করলো, যখন অসংখ্য নোংরামো করলো, তখন থাকে না, তারপরেও সহ্য করেছে। এরপরে যখন আওয়ামী লীগকে ব্যান করলো, আমেরিকা রাজনীতি করতে পারবে না, তারপরে যখন একের পর এক আমাদের নেতা কর্মীদেরকে জাস্ট আপনার গলা কেটে কেটে খুন করলো, তখন সেটা থাকে না। এবং আমি তখনই বুঝে ফেলেছি, কারণ আমার ব্যক্তিগতভাবে সত্যি কথা বলতে আমার রাজপথে যতটা না আমি এই রাজনৈতিক জ্ঞান লাভ করেছি, আমার সারাটা জীবন আমি আসলে পড়েছি পৃথিবীর বিভিন্ন দেশের বিপ্লব, পড়ালেখা করেছি, আমার সারা জীবন এইভাবেই কেটেছে। আমি এই একটা জায়গা থেকে এই পড়ালেখা, আমার লাইফের এই পড়ালেখা থেকে আমি একটা জিনিস বুঝে ফেলেছি যে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ চলছে। আপনারা অনেকেই এটা নিয়ে দ্বিমত পোষণ করবেন, অনেক আওয়ামী লীগের নেতা কর্মী আমার সাথে একমত পোষণ করেছে, নিজুম ভাই আপনার কথা ঠিক, আবার অনেকেই দ্বিমত পোষণ করেছেন, অনেকে আমাকে সমালোচনা করেছেন। কিন্তু বিশ্বাস করেন, এই দলের দুর্নাম, এই দল কারো কাছে খাটো হোক, এটা আমি চাই না। আমার এই বুকের গহীনে, আমার এই বুকের ভেতরে আমি এটা অনুধাবন করতে পারি রাসেল ভাই। আমি আজকের এই প্রোগ্রামটাতেও বলেছি, আগেও বলেছি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একদিন আমি হয়তো বা থাকবো না এই পৃথিবীতে, কিন্তু আপনারা আমার কথা স্মরণ করবেন যে নিজুম ভাই দিনের পর দিন বলেছে এটি যুদ্ধ অবস্থা হয়েছে, আমাদের অবস্থা ওরা আরো খারাপ করবে, ওরা আমাদের ঘরে ঢুকে ঢুকে খুন করছে। ছাত্রলীগের পঞ্চগড়ের এক নেতা, তার মা নামাজ পড়া অবস্থাতে ছিল, সেই নেতাকে না পেয়ে তার মায়ের মাকে খুন করেছে। একটা ছেলে তার অসুস্থ বাবাকে দেখতে এসেছে, এটা সম্ভবত যশোর বা কুষ্টিয়া কোথায় হবে, পরের দিন সকালবেলাতে বাবা এসে দেখে ছেলের লাশ গলা কাটা পড়ে আছে তার বাড়ির সামনে। দেখেন, আমি আমার জীবনে কোনোদিন নির্বাসনের স্বাদ পাইনি। আমার আজকে আমি এটাকে মিডল এইজ বলে আমার এই লাইফে, আই এম ভেরি নিয়ার অ্যাবাউট 50। আমার জীবনে আমি নির্বাসনের স্বাদ কোনোদিন পাইনি। আমি আজকাল খুব নির্বাসনের এক ধরনের ধরেন এক ধরনের কষ্ট আমি অনুভব করি এই কারণে যে আমার মা আমাকে বলেন যে তিনি আমাকে আর কখনো দেখবেন না আসলে। তো আমার মা যখন ইন্ডিয়াতে আসেন চিকিৎসার জন্য, ওই সময়টাই হচ্ছে মার সাথে আমার সময়। আর আমার বাবা যেহেতু আর ট্রাভেল করতে পারবেন না, ফলে
এখন আমি দেখবো না কখন। তো সাদ্দাম আর আমার অবস্থা বা আমাদের অবস্থা একই রকম। আমি শামীম, আমাদের সাভার ছাত্রলীগের একটা ছেলে, বাবা মারা গেছে, দেখতে পাইনি। ছেলেটা অনেক শক্ত, তারপরও আমি চোখে পানি দেখেছি। আমি জানি না আমাদের জয়দেবদার বাবা মা, আমরা আমি মানে প্রত্যেকেই, যেমন আমার মা ধরেন ক্যান্সার 4 স্টেজে, আজকে রেজাল্ট পেয়েছি, খুব একটা ভালো না। মার সাথে কি সম্পর্ক আমার? না 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 নিজুম ভাই, আমরা মনে প্রাণে সবাই প্রার্থনা করি এরকম কিছু না, প্লিজ। সেটাকে বলি, সেটা হলো এরকম যে আমরা তো এই বাতেনকে কোনোদিন ভুলে যাব না। আসলে এই দেশে এই আমাদেরকে যারা বাদ করেছে, আমাদের মা, আমাদের আমাদের শেষ স্মৃতি। আমি তো কোনোদিন কারো ক্ষতি করিনি বাংলাদেশে। আমি একটা রাজনৈতিক দলকে সমর্থন করেছি, বঙ্গবন্ধুকে সমর্থন করেছি। আমি তো কাউকে কোনোদিন ক্ষতি করিনি, মারিনি, কাটিনি। হ্যাঁ, অনলাইনে বলেছি, কথা বলেছি। আজকে এই ভয়ঙ্কর মুহূর্তের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হয়েছে। একদিন তো আমরা দেশে ফিরবো না। এই গোলাম মোহাম্মদ বাতেন, সে যদি নাও থাকে, তার এক্সটেন্ডেড ফ্যামিলি, তার আত্মীয়, তার স্বজন, আশিক হাসান, জাহাঙ্গীর নাও থাকতে পারে, গোষ্ঠী, 14 গোষ্ঠী, তার পুরো ফ্যামিলি, এই পুরো বাংলাদেশে এদের কেউ না কেউ বেঁচে থাকবে। আল্লাহর কসম করে বলছি আমি, আল্লাহর কসম করে বলছি আমি, ইচ অ্যান্ড এভরি ইভেন্ট জবাব দেব। ইচ অ্যান্ড এভরি ইভেন্ট জবাব দেব। নো মিস অন এনিওয়ান। আজকে আমাদেরকে যা করা হয়েছে, নেত্রী যদি আমাকে বলে যে তোমাকে সারা জীবনের জন্য আওয়ামী লীগ থেকে ব্যান করলাম, শুনবো না, শুনবো না। বলবো যে আপনি কি আমাকে মেরে ফেলেন, আপনি আমাকে আজীবনের জন্য মেরে ফেলেন, কিন্তু প্রতিশোধ, প্রতিশোধ এইটা আজকে আমার পণ। আল্লাহর কসম করে বলছি, এইটা আজকে আমার শপথ। গতকাল নিঝুম ভাই একটা পোস্ট দিয়েছিলাম আমাদের পেজ থেকে। সেই পোস্টে লেখা ছিল যে এই সাদ্দামের পরিবার, সাদ্দামের সংগঠন, সাদ্দামের যে সহযোদ্ধারা রয়েছে, তারা অদূর ভবিষ্যতে সাদ্দামের পরিবারের উপর এই ঘটনার প্রেক্ষিতে যে কোনো মানে প্রতিশোধমূলক ব্যবস্থা নেবে, সেটা পৃথিবীর সবচেয়ে মর্মান্তিক হোক, সবচেয়ে নৃশংস হোক, সবচাইতে বিচার বহির্ভূত হোক, সেখানে শতভাগ শর্তহীন সমর্থন আগাম দিয়ে রাখলাম। এবং আমাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করবো পাশে থাকবার। যদি নাও পারি, সমর্থন জারি থাকবে। এটার জন্য পৃথিবীর সবচেয়ে নৃশংসতম প্রতিশোধ নেওয়া হোক, সেখানে আমাদের সমর্থন থাকবে, কোনো প্রশ্ন থাকবে না। তখন কোনো সুশীলদের চেহারা দেখতে চাই না। আজকে জাস্ট লিখে রাখেন, আজকে লিখে রাখেন বাংলাদেশে কারা কারা মানবাধিকার কর্মী, কারা আজকে কি বলেছে। ফেসবুক প্রত্যেকের আজকে চিহ্নিত যেই যারা আছে, তাদের প্রত্যেকের ফেসবুক, তাদের প্রত্যেকের স্টেটমেন্ট, প্রত্যেকটা লিখে রাখেন। আজকে কাদের কি ভূমিকা ছিল, সেই দিন আমরা প্রশ্ন করব। আমার এই চোখের পানি বা আমাদের এই সামগ্রিক চোখের পানি, এগুলোর একটাও বৃথা যাবে না। বাংলাদেশ যেন এইটা মনে রাখে যে আমাদের বিরুদ্ধে যারা আজকে এই ভয়ঙ্কর এই নৃশংসতা চালিয়েছে, we will not spare anyone. সিম্পল সিম্পল। সাদ্দামের পরিবারের উপরে ঘটে যাওয়া এই ঘটনায় একদম কি বলে যে সেই আসিফ নজরুল থেকে শুরু করে বাগেরহাটের জেলা প্রশাসক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের একটা ব্যাপার আজকে থেকে মাথায় রাখা জরুরি। বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ আওয়ামী লীগের বা যুবলীগ যাই বলি, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সর্বশেষ একটা কর্মী বেঁচে থাকা পর্যন্ত আপনার পরিবার, আপনার সর্বশেষ মানুষটা পর্যন্ত জীবন ঝুঁকির মধ্যে থাকবে। এখন থেকে লিখে রাখেন। জয়দেবদা, একটু একটা ব্যাপার জানতে চাচ্ছি আপনার কাছে। নিঝুম ভাই যেটা বললেন যে সশস্ত্র বিপ্লব ছাড়া বা সশস্ত্র সংগ্রাম ছাড়া আসলে এখান থেকে আত্মরক্ষার কোনো উপায় নেই। এতদিন চলা আমরা কখনোই ছাত্রলীগ বা আওয়ামী লীগের পক্ষ থেকে এই স্টেটমেন্টগুলো আমরা আমাদের ব্যক্তিগত জায়গা থেকে নিচ্ছি। এই স্টেটমেন্টগুলো একান্তই আমাদের ব্যক্তিগত। নিঝুম মজুমদার যেটা বললেন সেটা আওয়ামী লীগের স্টেটমেন্ট না, সেটা নিঝুম মজুমদারের স্টেটমেন্ট। আমি যা বলছি সেটা আমার স্টেটমেন্ট। তো আওয়ামী লীগ বা ছাত্রলীগের কথাই আমি যদি বলি,
এতদিন এত নির্যাতনের পরেও এসে আপনারা যেই আইনি ভাবে মোকাবেলার কথা বলছিলেন বারবার এগুলোর আইনগত বিচার হবে, মানে একেবারে পুরোপুরি আপনারা একটা কাঠামোর মধ্যে থেকে আসলে কথা বলছিলেন। আপনার কি মনে হয় এই জায়গাটায় নিঝুম মজুমদারের সঙ্গে যে কনফ্লিক্টটা রয়েছে সেটা দূর করবার কি সময় এসেছে, নাকি এখনো আপনারা মনে করেন সবকিছু আসলে শান্তিপূর্ণ ভাবেই একদিন মানে কি বলে যে এটার বিনাশ হবে এই জামাত গ্যাংয়ে? আমি যেটা মনে করি যে তার ইমোশনের সাথে দ্বিমত করবার কোনো সুযোগ নাই। হয়তো ভাষাগত জায়গার সাথে অভিব্যক্তিগত জায়গাগত জায়গায় হয়তো ভিন্ন মতেরও কোনো প্রশ্নই আসে না, কিন্তু আমি নিঝুম ভাইয়ের সাথে ওই জায়গাটিতেই শুরুতেই একমত হব এবং একাত্মতা পোষণ করব। সেটি হচ্ছে যখন সাদ্দামের পরিবারের তাদেরকে প্যারোলে পিতা তার স্ত্রী, প্রিয়তমা স্ত্রীর যে লাশ এবং তার যে প্রিয় সন্তান তার লাশটি দেখবে প্যারোলে মুক্তির বিষয়, সে জায়গাটিতে যখন তথাকথিত অবৈধ ইন্টেরিমের কাছে, উপদেষ্টাদের কাছে যখন জিজ্ঞেস করা হয়, তখন কিন্তু আলু পটলের সাথে তুলনা করা হয়, কৃষি উপকরণের সাথে তুলনা করা হয়, কৃষিজাত পণ্যের সাথে তুলনা করা হয়। সাদ্দাম এবং আমরা এবং গোটা বাংলাদেশ এক অভিন্ন। সেই এক অভিন্নতার জায়গায় যখন মানুষের বিবেক, মনুষ্যত্ববোধ, মানবিকতা বোধের জায়গাটি কৃষি পণ্যের সাথে তুলনীয় হয়, তখন নিঝুম ভাইয়ের সাথে দ্বিমত করবার কোনো সুযোগ থাকে না। এবং আমি মনে করি একাত্মভাবেই যে নিঝুম ভাই যেটি বলেছেন অন্তরস্থ জায়গা থেকে বলেছেন। এবং যখনই আসিফ নজরুলরা ছাত্রলীগকে জামিন দেওয়া যাবে না বলে প্রকাশ্যে মিডিয়ার সামনে বলে থাকে, স্বরাষ্ট্র উপদেষ্টা, তথাকথিত যে উপদেষ্টারা রয়েছেন তারা যে বলে থাকে, তখন নিঝুম ভাইয়ের সাথে দ্বিমত করবার কোনো সুযোগ থাকে না। পাশাপাশি আরো কয়েকটি বিষয় আমি অবতারণা করতে চাই। সারা বাংলাদেশে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার ছাত্রলীগের নেতাকর্মী কিন্তু ছাত্রত্ব বাতিল করা হয়েছে, তাদের সার্টিফিকেট বাতিল করা হয়েছে। লক্ষ লক্ষ ছাত্রলীগের নেতাকর্মী কারান্তরীণ, এদের পরিবার, এদের যে মানসিক অবস্থা, এই জায়গাটি কোথায় মানবাধিকার কর্মীরা, কোথায় আজকে মানবতা, কোথায় যে ন্যূনতম মনুষ্যত্ববোধ? সারা বাংলাদেশের আপামর জনসাধারণ যারা মুক্তিযুদ্ধের কথা বলে, তারা আজকে আনিস আলমগীরের মতো সাংবাদিকরা, তাদের মতো সাংবাদিকরা কারান্তরীণ থাকেন। 12 জন সাংবাদিককে অলরেডি হত্যা করা হয়েছে, 300-র অধিক সাংবাদিককে তাদেরকে চাকরচ্যুত করা হয়েছে। সারা বাংলাদেশ থেকে 1100-র উপর সাংবাদিককে তাদেরকে চাকরচ্যুত করা হয়েছে, তাদের উপরে মব হয়েছে, নির্যাতন হয়েছে, তাদের উপরে একের পর এক নারী সাংবাদিক, নারী, আমাদের মা বোন, তাদের উপর যে সহিংসতা, এর মাত্রাটি বাংলাদেশ আজকে দেখছে, গোটা বিশ্ব আজকে দেখছে। এটি নতুন করে দেখানোর কিছু নাই। ছাত্রলীগ আজকে মুক্তিযুদ্ধের সময় যেমন প্রধানতম সম্মুখ যোদ্ধা ছিল, আজকে নির্যাতন সহ্য করে এই প্রতিকূল পরিবেশে মহাসংকটকালে বুক চিতিয়ে সম্মুখ যোদ্ধা হিসেবে বাংলাদেশের ভ্যানগার্ডের দায়িত্ব পালন করছে ছাত্রলীগ। তাই ছাত্রলীগের উপর যে আঘাত, এ আঘাত শুধু সাদ্দামের উপর নয়, সাদ্দামের পরিবারের উপর নয়, এ আঘাত গোটা বাংলাদেশের উপর। এবং ভিন্ন কিছু ন্যারেটিভও দাঁড় করানো হচ্ছে। ইউনূসের যে নিষ্ঠুরতম আচরণ, যে নির্মম বর্বরতম আচরণ, সেটিকে একটু হালকা করার জন্য আমাদের দলের ভেতর যে কাউকে না কাউকে দোষারোপ করে কিছুটা প্রশমন করা যায় কিনা, সে চেষ্টাও কিন্তু অব্যাহত রয়েছে। আমি খোঁজ নিয়ে দেখলাম, নিঝুম ভাই যে ইন্টারভিউর কথা বলছিলেন, যে আমাদের সাদ্দামের ভাইয়ের যে ইন্টারভিউ, সেখানে কিন্তু দেখলাম যে স্থানীয় এমপি এবং তাদের যারা অভিভাবক ছিল রাজনৈতিক, তারা কিন্তু নিয়মিত খোঁজ রেখেছেন। কিন্তু ন্যারেটিভ ছড়ানো হচ্ছে কি, যে তাদের অবহেলার কারণে যে এই সাদ্দামের পরিবার বা সাদ্দাম আজকে নানাভাবে নিগৃহীত হচ্ছে। আসলে কি তাই? যেভাবে এমন একটি অবয়ব, এমন একটি বলয়, এমন একটি পরিবেশ সৃষ্টি করা হয়েছে গোটা বাংলাদেশে, গোটা প্রত্যেকটি পরিবার আজকে সাদ্দামের পরিবার। সাদ্দামেরটা প্রকাশিত কত নির্মম বাস্তবতার ভেতরে আওয়ামী লীগ প্রগতিশীল ঘরানার মানুষজন আজকে রয়েছে, এটির খবর অনেকেই রাখে না। আজকে এমনও ছাত্রলীগার জানি যে মাঝরাতে নৌকার ভিতরে প্রচন্ড শীতে সেখান থেকে সেলফি পাঠাচ্ছে, দাদা এভাবে রয়েছি। আজকে
তাদেরকে যখন ধাওয়া দিয়ে জলের ভেতর নামানো হয় প্রচন্ড শীতে, সেখান থেকে সেলফি পাই, সেখান থেকে ছবি পাই। এমনও নির্মম নির্যাতনের চিত্র কিন্তু প্রতিনিয়ত আমরা পাই ছাত্রলীগের উপর, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের উপর, সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর। তখন কিন্তু আসমান কাঁপে না। কিন্তু আজকে প্রত্যেকটি নেতাকর্মীর প্রতি আহ্বান, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আমরা। এই যে দেখেন, ক্রিকেটটাকে কিন্তু ধ্বংস করে দেওয়া হয়েছে, বাংলাদেশকে ধ্বংস করা হচ্ছে, তারুণ্যকে ধ্বংস করা হচ্ছে, সাদ্দামদেরকে নিঃস্ব করে দেওয়া হচ্ছে। কারণ এই সাদ্দামরা, এই ছাত্রলীগই হচ্ছে বাংলাদেশের ভ্যানগার্ড। ছাত্রলীগকে যদি অবদমিত করা যায়, বাংলাদেশকে কিন্তু টুকরো টুকরো করা সম্ভব। এজন্য তারা সে চেষ্টাই করে যাচ্ছে ছাত্রলীগকে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত, রক্তাক্ত করতে এবং তারুণ্যকে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করতে। দেখেন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপর ওদের কি পরিমাণ যে একটা যে জিঘাংসা মানসিকতা, প্রতিনিয়ত কিন্তু ঝুলিয়ে পুড়িয়ে নির্মম ভাবে জ্বালিয়ে মারছে। সংখ্যালঘু ভাই বোনদের উপরে যে জিঘাংসা প্রতিনিয়ত আমরা দেখছি। এই যে আজকেই দেখলাম কিভাবে আমাদের সৌমিক ভৌমিকে পুড়িয়ে মারা হয়েছে। এটি যেন একটি ধারাবাহিক মেটিকুলাস যে ডিজাইন, তার উপর দিয়েই যেন এটি চলছে। একদিকে নির্মম জিঘাংসা মূলক হত্যাকাণ্ড, রক্তাক্ত এক প্রান্তরে পরিণত হয়েছে গোটা বাংলাদেশ। সেই রক্তাক্ত প্রান্তরে দাঁড়িয়ে অমানবিক মানুষগুলো এই রক্তাক্ত প্রান্তরের মানুষগুলোর কাছে যে ভোট চাহার বাহানা করে, এই হ্যাঁ না কিছুই না, শুধুমাত্র পাকিস্তান বানানোর বাহানা। এই রক্তের উপর দাঁড়িয়ে, মানুষের রক্তের উপর দাঁড়িয়ে ওরা হ্যানার বাহানা করে, পাকিস্তান বানানোর বাহানা করে। ভোট নামক একটি ভুয়া ভাউতাবাজি এবং কমিউনাল একটা মানসিকতা সম্পন্ন, পাকিস্তান ভাবাদর্শ সম্পন্ন একটি সেই ৭৭-এর হ্যানা ভোট মার্কা ভোট উপস্থাপন করে মানুষকে পাকিস্তান বানানোর প্রাতিষ্ঠানিক রূপ দান করবার জন্য এই 12ই ফেব্রুয়ারির এই ভাউতাবাজি নির্বাচনের আয়োজন তারা করতে যাচ্ছে। এটি রক্তের উপরে হোলি খেলা। আমি মনে করি মানুষের জীবন আগে, মানুষের জানমাল আগে। এরা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলতে কিচ্ছু নাই, দেশের শান্তি বলতে কিচ্ছু নাই। শান্তির বার্তা বাহক সারা পৃথিবী জুড়ে যিনি নিজেকে দাবি করেন শান্তির বার্তা বাহক, এটি একটি মুখোশ। বাংলাদেশের মানুষের কাছে এটি আজকে পরিষ্কার। সেই মুখোশের ছদ্মাবরণে কিভাবে অশান্তির আগুনে গোটা বাংলাদেশকে আজকে জ্বালিয়ে পুড়ে ছারখার করা হয়েছে, তারই নিদর্শন আজকে সাদ্দামের পরিবার এবং গোটা বাংলাদেশ। ধন্যবাদ যাদবদা। নিজে একটা ব্যাপার দেখলাম যে বাগেরহাটে করোনাকালীন সময় যখন করোনা রোগীদের কাছে কেউ যেত না, সেই পরিস্থিতিতে মানে করোনা রোগীদেরকে ঘুরে ঘুরে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে সাদ্দাম। এবং বাগেরহাটের আমি দুজনের সঙ্গে কথা বললাম, তারা যেটা জানালো সেটা হচ্ছে দলমত নির্বিশেষে সেই করোনাকালীন বা বিভিন্ন দুর্যোগকালীন সময়ে মানে যারা সবার আগে মানে মানুষের কাছে পৌঁছাতো, তার মধ্যে সাদ্দাম একজন, যে সবসময় হচ্ছে সেখানে মানে কেউ বিপদে পড়লে সাদ্দাম তার পাশে দাঁড়াতো। এবং মানে এই যে এইরকম একজন কর্মী এবং তার নামে একটা মিথ্যে মামলা দিয়ে গ্রেপ্তার করা, এবং এই সবগুলোর পেছনে হচ্ছে আসিফ নজরুল, যে উন্মাদ, এই পাকিস্তানপন্থী হায়নার বাচ্চা, যে দীর্ঘকাল ক্ষমতার লোভে ঘুরে বেরিয়েছে এদিকে সেদিকে। আওয়ামী লীগের সময় বিভিন্ন ভাবে সে আওয়ামী লীগের পা চেটেছে নেড়ি কুকুরের মতো। সেই আসিফ নজরুল হচ্ছে মূলত বাংলাদেশের ছাত্রলীগের কোনো কর্মী, যাতে হচ্ছে প্যারোলেও কোনোভাবে মুক্তি না পায়, তার পরিবারের লোকজন বেঁচে থাকুক অথবা মরে যাক, কিছু যায় আসে না। প্যারোলে কাউকে মানে 1 ঘন্টার জন্য মুক্তি দেওয়া যাবে না, পাশাপাশি কাউকে জামিন দেওয়া যাবে না। আসিফ নজরুল এটা প্রকাশ্যে সংবাদ সম্মেলনেই বলেছিল যে কারো যাতে জামিন না হয় সেটা সে ব্যক্তিগতভাবে দেখবে, কারণ তার শিবিরের যে কি বলে টোকাইগুলো রয়েছে এনসিপির, সেই টোকাইয়ের বাচ্চারা দাবি করেছিল। তো আজকে ছাত্রলীগের প্রত্যেকটা হত্যাকাণ্ডের পেছনে আসিফ নজরুল দায়ী। তো এই লোকটার হাতে বাংলাদেশের আইন মানে আপনি কিভাবে আসলে নিরাপদ মনে করতে পারেন, যে লোক তার আইনের পুরোটা অপব্যবহার করতে শুধু আওয়ামী লীগ এবং ছাত্রলীগ নিধনের জন্য? নিরাপদের রাসেল, এখানে নিরাপদের তো ব্যাপার আসেই না। এবং আপনাকে আমি আরেকটা জিনিস একটু মানে এক্সট্রা বলি, এটার সাথে মনে করিয়ে দেই যে মাসখানিকও মনে হয়নি এক পুলিশের এক লোক বলছে, এটা মনে হয় জাহাঙ্গীরই বলেছে, যে মামলা না থাকলেও গ্রেফতার করার জন্য। মানে এই ছাত্রলীগ
আওয়ামী লীগের কেউ দেখলেই যাতে গ্রেফতার হয়, ওটার মামলার কোনো প্রয়োজন নাই। ওই পুলিশ অফিসারটা বলছিল যে মামলা ছাড়া কিভাবে স্যার গ্রেফতার করবো, এই ধরনের কথাবার্তা যখন হচ্ছিল তখন বলেছে যে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ অর্থাৎ আওয়ামী লীগ সম্পর্কিত কেউ থাকলেও তার আপনার এইটার দরকার নাই। আমি এই যে কয়েকদিন আগে কলকাতাতে দুজন ছেলের সাথে পরিচিত হলাম, মানে ওইখানে যেটা হয়, এখানে একটা জায়গা আছে জয় বাংলার মোড়, ওই জয় বাংলার মোড়ে যখন আমরা যাই তখন অনেক মানুষজন যারা আছে এখানে গেলে সবাই আসে দাদা কেমন আছেন জানাশোনা করার জন্য। আমি কারো পরিচয় রিভিল করছি না, সেখানে অনেক আপনার ছাত্রলীগের কর্মী, বিশেষ করে ছোট 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 বাচ্চারা, ইয়াং বাচ্চারা, তারা কেউ বলছে তার বাবা মারা গেছে দেখতে যেতে পারেনি, তার আত্মীয় স্বজনের ভয়ঙ্কর অবস্থা দেখতে যেতে পারেনি। ধরেন ভালো ভালো ইউনিভার্সিটির ছেলেপেলেরা যারা একেবারে রানিং পড়াশোনা করছিলেন, তাদের ক্যারিয়ার চাকরি বাকরি সমস্ত কিছু বরবাদ হয়ে গেছে। ফলে আপনি যে এই নিরাপত্তার প্রশ্নটা তুলেছেন বা যেটার কথা বলেছেন, স্পষ্টত বাংলাদেশের যে সংবিধান আছে, এই সংবিধানেরই মানে অ্যাপেক্স যে আইনটা সেটারই বরখেলাফ। যদিও আপনার বাংলাদেশে সংবিধান বলতে এখন আর কিছু নাই, বাংলাদেশের সংবিধানকে জাস্ট সিম্পলি ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে আবার এই সংবিধানের অধীনে একটা ভুয়া অনুচ্ছেদ ব্যবহার করে, 106 অনুচ্ছেদ ব্যবহার করে, অর্থাৎ 106 অনুচ্ছেদের জালিয়াতি ব্যবহার করে, সেই অর্থে ভুয়া বলেছি, সেইখানে তারা একটা সরকারকে বৈধকরণ বা এই সরকার চালিত হচ্ছে, যেটাকে আমরা অবৈধ দখলদার বাহিনী বলি এবং সঙ্গত কারণেই সেটা বলি। ফলে আপনি যে নিরাপত্তার কথা বলছেন সেটা তো খুবই মানে আমার কাছে মনে হচ্ছে আপনি এটা কি বললেন, মানে নিরাপত্তার জায়গাটা কোত্থেকে আসবে? মানে আসিফ নজরুলের মতো একটা লোক, আপনি যদি আসিফ নজরুলকে তুলনা করতে হয়, তাকে এক সময় আমি তুলনা করতাম গিরগিটির সাথে। এই কারণে গিরগিটির সাথে তুলনা করতাম যে তার রং কিভাবে দশকের সময় প্রতি দশকে পাল্টেছে। আপনি জানেন যে এক সময় সে বিচিত্রাতে সাংবাদিকতা করত, আমাদের শহীদ জননী জাহানারা ইমামের একটি সাক্ষাৎকার নিতে গিয়ে তাকে মা ডাকে, তারপরে শহীদ জননী তাকে একটা স্পেস দেয়, এক্সেস দেয়, সে ঘাতক দালাল নির্মূল কমিটিতে এসে কিভাবে শারিয়ার কবির, মুনতাসির মামুন, আব্দুল মান্নান চৌধুরী সহ বিভিন্ন যে সেই সময়ের যারা ব্যক্তিবর্গ আছে তাদেরকে ঠেলে কিভাবে জাহানারা ইমাম, শহীদ জননী জাহানারা ইমাম তার কাছে জায়গা করে নেয়। আপনারা এটাও জানেন যে জাহানারা ইমামের সাথে সে প্রতারণা করে কিভাবে যে রাজাকারদের রাজাকারদের সম্পর্কে প্রতিবেদন, তারপরে হচ্ছে যে বিচার নিয়ে নানান ধরনের দায়িত্ব তাকে দেওয়া হয়, এগুলো সে কিছুই না করে কিভাবে সেই সময় এরশাদুল বারে ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভিসি, তার হাত পা ধরে কিভাবে সে কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে লন্ডনে যায় এবং লন্ডনে গিয়ে সেখানে সে পিএইচডির কথা বলে লন্ডনে যায়, এবং আপনারা এগুলো সবই জানেন। এরপরে আপনি জানেন যে 2010 সালে যখন বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ যখন নির্বাচনে জয়লাভ করে এবং সরকার গঠন করে, তারপর থেকে সে কিভাবে টকশোতে এসে কি বলছে না বলছে এবং শেষ দিন পর্যন্ত সে কিভাবে আপনার গুজব ছড়িয়ে গেছে নানান ভাবে, তাকে কিন্তু আওয়ামী লীগ কখনো কিছু বলেনি। সুতরাং এই লোকটি যে কোনোদিন বাংলাদেশের এত ক্ষতি করবে, এত ভয়ঙ্কর মানে জায়গাতে চলে যাবে, এটা না আমরা সত্যিকার অর্থে ওই অর্থে বুঝিনি। বলে না যে যদি বুঝতাম তাহলে তো ব্যবস্থা আগেই নিতাম। আমাদের লুঙ্গির তলে আপনার SM ফরহাদ, সাদিক কায়ুমের মতো লোকেরা ছিল, আমরা চিনতে পারিনি। আমাদের আশেপাশে এই যে যেমন ধরেন বাঁধন, আজমেরি হক বাঁধন আজকে প্রকাশ্য টিভিতে বলছে যে আমি আওয়ামী লীগকে ব্যবহার করেছি, সত্যি কথা বলছি, আওয়ামী লীগকে ব্যবহার করেছি। আজকে এগুলো শুনছি। আপনার মোস্তফা সরওয়ার ফারুকী, এই সরওয়ার ফারুকীর ডুব যখন নিষিদ্ধ হয় তখন আমি মেহের আফরোজ শাওনের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি। শাওন আপার সাথে কথা বলে শাওন আপাকে আমি বলেছি যে আপা এইটা মনে হয় আপনি একটু রিজিড না হলেও পারেন। নানান ভাবে চেষ্টা করেছি, তদবির করেছি যে যাতে তার মুভিটা রিলিজ পায়। এর একটা কারণও আছে এমন যে আমি একটা স্মৃতি রোমন্থন করি। আশরাফুল আলম খোকন ভাই নরমালি আড্ডা দিতেন হচ্ছে আপনার গুলশান 2 এর একটা ক্যাফে আছে, নাম যেন কি ভুলে গেছি, ওই ক্যাফেটাতে ওইখানে আড্ডা দিতেন। তো আমার মনে আছে আমি একবার ওইখানে গেছি, তো ওনার সাথে অনেকক্ষণ গল্প করলাম। সেপ্টেম্বরের 9 তারিখ 2017 সাল আমার মনে আছে। তো আমাকে ওই কিছুক্ষণ পরে বা কিছুক্ষণ আগে বা পরে ফারুকী সেখান থেকে এসে গেছে, সেটা আমি জানি। ফারুকী ধরেন নানান রকম ভাবে এই মানে সরকারের বিভিন্ন কাজ,
এগুলো নেওয়ার জন্য তদবির এগুলো করতে আসো, সেই সূত্রে খোকন ভাইয়ের সাথে চেষ্টা করতো খোকন ভাইকে একটু কনভিন্স করার জন্য বা এটার জন্য। তো আমি এর পরবর্তী সময় যখন ফারুকের সাথে কথা বলছি, সে ওই ক্যাফে থেকে বের হওয়ার পরে, তখন আমি তাকে বললাম যে আচ্ছা আপনি যে ছাত্রলীগ করতেন এটা তো আমি জানতাম না আগে, আমি তো মাত্র খোকন ভাইয়ের কাছে শুনেছি যে আপনি ছাত্রলীগ করতেন। তো আপনি মানে আমি একটু অবাক হয়েছিলাম যে সে নাকি নাখালপাড়াতে ওই সাইডে ছাত্রলীগের কোন ইউনিটে ছিল। বলে ভাই আপনি যাই না গেছেন এই আমার এই ছুপা পরিচয়। আমি বললাম যে হ্যাঁ আমি কিন্তু জানতাম না আপনি ছাত্রলীগ করতেন, আসলে মানে আমার আসলে এটা অজানা ছিল। তো আমার ওই স্মৃতিটা এখনো মনে পড়ে যে আমাকে সে বলছে আমি ছাত্রলীগ করতাম, এবং সে আসলে করতো ছাত্র শিবির। আমাদেরকে সে বুঝিয়েছে সে করতো ছাত্রলীগ, তার থেকে বড় আওয়ামী লীগ আর কেউ হয় না। সে খোকন ভাই বলেন, আমাদেরকে বলেন, বিভিন্ন জায়গাতে এইভাবে চেষ্টা তদবির, মিথ্যা কথা, মিথ্যা কাগজপত্র, একে রেফারেন্স ধরে, আপনি ওরে জিজ্ঞাসা করেন, তারে জিজ্ঞাসা করেন, অর্থাৎ নিজেকে আওয়ামী লীগ পরিবারের একজন হিসেবে সে প্রমাণ করার জন্য মুক্তিযুদ্ধ নিয়ে টেলিফিল্ম বানিয়েছে। সে আপনার আয়েশা নামে একটা টেলিফিল্ম করেছে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নিয়ে। অর্থাৎ সে আমাদের কাছে আসার জন্য তার এই যে একটা লং যাত্রা, খেয়াল করে দেখেন, আমরা যখন ক্ষমতাতে তখন সে 840 এই সিরিয়াল বানিয়েছে, একই প্রক্রিয়ায় খেলেছে। না না, এই যে 840 নামে একটা মুভি সে বানিয়েছে, এটা কিন্তু আমরা ক্ষমতায় থাকা অবস্থাতে আমরা জানতামও না। এবং মজার ব্যাপার হচ্ছে জায়েদ খান, যিনি আমাদের মানে যুবলীগের সাথে জড়িত ছিল, উনিও জানতেন না যে এটা সরকার বিরোধী একটা সিনেমা। মানে আমি আর কি জায়েদ খানকে যতদূর জানি, মানে আমার জানা মতে যে উনি আওয়ামী লীগের প্রতি নিবেদিত প্রাণ, মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ। জানি না উনিও ভবিষ্যতে বলবেন কিনা যে আমি আওয়ামী লীগকে ব্যবহার করেছি, এই করেছি সেই করেছি, আমি জানি না। আমার যে আমার হাতকেই আমি বিশ্বাস করি না। আমার আয়নাতে দেখলে মনে হয় যে আমিও কি রাজাকার টাজাকার নাকি, মানে আমি এমন মানে অবস্থা এমন দাঁড়িয়েছে যে আয়নাতে আমার নিজেকে দাঁড়িয়েই মনে হয় আচ্ছা আমি কি রাজাকার, আমি কি খন্দকার মুস্তাক হবো নাকি, মানে এমন একটা অবস্থায় পৌঁছে গেছি যে নিজেকেই নিজে বিশ্বাস করতে পারি, মানে মানে ভয়ঙ্কর একটা অবস্থাতে পৌঁছে গেছি। ফলে যেই ঘটনাটা আমাদের দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে এই যে বছরের পর বছর আমাদের লুঙ্গির তলাতে, আমাদের আশেপাশে আওয়ামী লীগ সেজে বিভিন্ন জায়গাতে এসেছে। আমরা সত্যি কথা বলেন তো যে এই ছাত্রলীগকে আমি সমালোচনা করিনি, করেছি তো, খুব বাজে ভাষাতে সমালোচনা করেছি। কি শাস্তি দিবেন এটা আমাকে, আপনি এটার জন্য কি শাস্তি দিবেন? আজকে যখন এগুলা দেখি তখন মনে হয় যে হ্যাঁ এটা চিন্তা করেছি যে দলের ভালোর জন্য বলছি। এখন মনে হচ্ছে যে আমরাও কি এই পুরো প্রক্রিয়াতে এই রাজাকারের বাচ্চাদের একটা সহায়ক বাহিনী হিসেবে, আমরাও কি ওই আলবদর বাহিনী হিসেবে ছিলাম? এখন খালি নিজের দিকে তাকাই আর এগুলো মনে হয় যে আমরা এই সংগঠনকে, এই ছাত্রলীগের ছেলেপেলেদেরকে ওই কাঁধের মধ্যে গিয়ে বাবারে কি সমস্যা, বা ওদের সাথে আমরা কোনোদিন ডায়লগ না দিয়ে, কথা না বলে, তাদেরকেও তো আমরা নানান ভাবে সুশীল সেজে বিতর্কিত করেছিলাম। আজকে এগুলোর জন্য প্রচন্ড আফসোস লাগে, বুঝছেন আসেল ভাই? আপনার মনে আছে, আপনারও খুবই কাছের লোক, আপনি চেনেন ওই যে ওই মেয়েটার নাম কি, ওই যে হন্তদন্ত বলেছিল আওয়ামী লীগের অফিসে ধর্ষণ হচ্ছে, কি নাম যেন ওই গাধিটার নাম, ওই মেয়েটার নাম নওশাবা। আমার খালি আজকে এরা যখন কেঁদে কেঁদে বলতো, ভাইয়া জানেন আমি কত কষ্টে আছি মেয়েটাকে নিয়ে, তারপরে আমার মনে পড়ে যে জান্নাতুন নাইম প্রীতি, এই মেয়েটা যখন বিপদে পড়লো রাজশাহীতে, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি যে মেয়েটা যাতে ভালো থাকে। আমি বিভিন্ন, এমনকি তার বিরুদ্ধে যে মামলা হয়েছে আমি চেষ্টা করেছি যে থাক মামলাটা না হোক, বুঝিয়েছি, এবং সে যাতে ফ্রান্সে যেতে পারে সেটার জন্য ব্যক্তিগতভাবে আমি রেফারেন্স লিখেছি। আমার চিন্তাটা কি ছিল জানেন, যে এই মানুষগুলো মুক্তিযুদ্ধের পক্ষে, এদের বিরুদ্ধে এমন হলে এদেরকে ভালো রাখা আমাদের জন্য জরুরি। বিশ্বাস করেন একেবারে বোনাফাইড, একেবারে সরল বিশ্বাসে আমি অনেকগুলো মানুষকে প্রমোট করেছি। আরিফ রহমান, কে জানতো এটা একটা আস্ত রাজাকারের বাচ্চা, কে জানতো? আজকে প্রত্যেকটা মানুষ কিরকম ধোকা দিয়েছে। আপনার তো মনে আছে এই আরিফ রহমানকে যখন অমির রহমান পিয়াল ভাই ওনারা বলতো যে এটা একটা শিবির, তখন পিয়াল ভাইদের কথা শুনে কষ্ট পেতাম যে কি বলে। এখন তো উনাদের কথাই প্রমাণিত হয়েছে। আজকে আমাদের ছাত্রলীগের ছেলেদেরকে আমরা প্রমোট করিনি, আমাদের ছেলেরা আজকে জেলে পচে মরছে। আমি লজ্জিত, আমি দুঃখিত, আমি কষ্টে জর্জরিত যে আমাদের মেধাটা তো এদের পক্ষে কাজে লাগাতে পারতাম। আজকে আমরা এদেরকে দেখি আর মনে হয়
যে জেসাস ক্রাইস্টের মতো এদেরকে আমরা ক্রুশবিদ্ধ করেছি। আজকে সাদ্দামের এই কাহিনী আমার জন্য তো ট্রমাটাইজ, আমার জন্য তো ভয়ঙ্কর রকমের এক ডিপ্রেসিং একটা ঘটনা। আমি জানি না এটা থেকে কিভাবে উত্তরণ হব আমাদের, আই ডোন্ট নো। ধন্যবাদ নিক ভাই। গত একটা পর্বে জয়দেব দাই ছিলেন, সেই পর্বে সম্ভবত ইনাম ছিল সঙ্গে। তখন আমি বলেছিলাম যে আমিও তো আসলে একটা দূরত্বে বসে ছাত্রলীগকে দেখতাম, কখনো কাছ থেকে ছাত্রলীগকে দেখিনি আমি, যেহেতু আমি এটা সঙ্গে। তো সেই জায়গা থেকে দূর থেকে আমিও ছাত্রলীগের প্রচুর সমালোচনা করেছি, প্রচুর তীর আমিও ছুঁড়েছি ছাত্রলীগের দিকে, এবং লাস্ট সেই শোতে আমি বলেছিলাম যে একজন সাধারণ মানুষ হিসেবে আমি ছাত্রলীগের প্রত্যেকটা তৃণমূল কর্মীর কাছে ক্ষমা চাই। কারণ গত 17 মাসে আমি যে ছাত্রলীগ দেখেছি এবং তার আগে 17 বছর আমাকে যে ছাত্রলীগ দেখানো হয়েছে, পুরোটা হচ্ছে মানে বিপরীত একটা ব্যাপার। তোমার ছাত্রলীগের পর্যায়ে আছে বা তারা কি করেছে কি করছে আজও। অতএব ছাত্রলীগের প্রত্যেকটা কর্মীর কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চাই যে আমি তাদের ভেতরটা দেখতে পাইনি আগে। জয়দেব, আমরা লাইভের শেষ দিকে রয়েছি। জাস্ট একটা ব্যাপার আপনার কাছে জানতে চাইবো, ছাত্রলীগের অনেক নেতা কর্মী রয়েছে বা দেশে যারা রয়েছে তারা ধরেন বর্তমান যারা কমিটিতে রয়েছে তাদের একটা নির্দেশনার অপেক্ষায় থাকে, এবং আপনারা যারা সাবেক ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছিলেন, যারা এখন সাবেক হয়েছেন, কিন্তু যদি আমি বিশ্বাস করি ছাত্রলীগ কখনো আসলে সাবেক হয় না, ছাত্রলীগ সারা জীবনই ছাত্রলীগ থাকে। তো সেই জায়গা থেকে আপনি আপনার নেতা কর্মীদের এই যে সাদ্দামের ঘটনা, এটার পরিপ্রেক্ষিতে যাদেরকে এখনো ইউনূস বাহিনী হত্যা করেনি কিন্তু যাদেরকে হত্যা করার প্রক্রিয়ার মধ্যে রেখেছে, হয় খুঁজে বেড়াচ্ছে অথবা জেলখানায় হত্যার পরিকল্পনা করছে, সেই মানে কি বলে হত্যাকাণ্ডের মুখে দাঁড়িয়ে থাকা আপনাদের কর্মীদের জন্য আপনার বার্তাটা কি বলতে চান? দেখুন, ছাত্রলীগ হচ্ছে অবাধ সাহসিকতার প্রতীক। সবসময় ছাত্রলীগ অবাধ সাহসিকতার পরিচয় দিয়ে চলেছে, নিজের জীবন বিলিয়ে দিয়ে হলেও দেশমাতৃকার তরে ওরা ঝাঁপিয়ে পড়বেই, এটাই তাদের নামের পাশে লেখা রয়েছে। তবু আমরা যারা পূর্বজ বা আমরা যারা তাদের অভিভাবক দাবি করি, প্রতিটি জেলায় প্রতিটি ইউনিটে যারা অভিভাবক দাবি করি ছাত্রলীগের, তাদের প্রতি মানে বিনম্র অনুরোধ যে ছাত্রলীগের যে সকল ভাইয়েরা, যে সকল বোনেরা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, মহানগর পর্যায়ে, ওয়ার্ড, ইউনিয়ন, পৌর পর্যায়ে যারা রাজনীতি করছেন, দিনাতিপাত করছেন খুবই কষ্টে, তাদের একটু খোঁজ নিন এবং তাদের পাশে দাঁড়ান। যেভাবে খুলনাতে সাদ্দামের পাশে তাদের অভিভাবকরা ছিলেন সেভাবেই থাকবেন। দেখুন কি নিষ্ঠুরতম আচরণ, যে নিষ্ঠুর নির্মম আচরণে ছাত্রলীগের সেই সবুজ আলী থেকে শুরু করে আহসান হাবিব, মেহেদি হাসান, তারপরে মাসুম মিয়া, মাহমুদুল হাসান মুন্না, আমাদের শামীম, আমাদের শাকিল, আমাদের রাজশাহীর মাসুদ, নিজুমার স্মরণে আছে, রাসেল ভাই আপনার স্মরণে আছে যে মাসুদ, যে জামাত শিবিরের সন্ত্রাসীরা তার হাত পায়ের রক কেটে পা বিচ্ছিন্ন করে দিয়েছিল 2014-15 সালের দিকে। আমি তখন ছাত্রলীগের দায়িত্ব পালন করি। তার পা বিচ্ছিন্ন করবার পর তার পায়ে কিন্তু প্লাস্টিকের পা বাঁধা ছিল। 5 আগস্টের পর সন্তান, কেবল সন্তান হয়েছে, তার জন্য ওষুধ কিনতে যাচ্ছিল, সেই প্লাস্টিকের পা পরিহিত অবস্থায় ওষুধ কিনতে যাচ্ছিল তার মানে পৃথিবীতে আসা নতুন শিশুর জন্য। ওষুধটা নিয়ে সন্তানের কাছে ফিরতে পারেনি, তার মুখে কিন্তু পানিটুকু দেয়া হয়নি, তার মুখে পানিটুকু দেওয়া হয়নি। ঠিক যেভাবে 88-90 সালের দিকে চট্টগ্রামে এই শিবিরের নেতা কর্মীরা মুখে প্রস্রাব করে দিয়েছিল, ঠিক সেইভাবে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে। থামাচ্ছি একটা ব্যাপার, যখন আপনি নামগুলো বলবেন জয়দেব দা, যেরকম আপনি যখন এখন মাসুদের কথা বললেন, দয়া করে এইটুকু সঙ্গে একটু মানে মনে রাখার স্বার্থে বলে দেবেন যে ওই যে সালাউদ্দিন আম্বার এবং তার নেতৃত্বে একটা গ্রুপ হত্যা করেছে, এই নামগুলো যাতে আমরা ভুলে না যাই। না, অবশ্যই আপনি এই নামটি বলেছেন, এজন্য ধন্যবাদ। এই আম্মার, তার যে আচরণ, তার যে মানে ইতিমধ্যে গোটা বাংলাদেশই দেখেছে, এটি কোনো স্বাভাবিক কোনো ছাত্রর কোনো আচরণ নয়। বাংলাদেশে যে 5 আগস্ট পূর্ববর্তীতে বা 5 আগস্টে যে জঙ্গি উত্থান ঘটেছিল, এর জলজ্যান্ত নিদর্শন এটি। তাই আমি মনে করি যে ছাত্রলীগকে টার্গেট করা হচ্ছে, যুব তারুণ্যকে টার্গেট করা হচ্ছে। যেভাবে ছাত্রলীগকে টার্গেট করা হচ্ছে, পাশাপাশি খেয়াল করে দেখবেন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা যুব তারুণ্য যারা ফ্রন্ট ফাইটার যারা, তাদেরকে কিন্তু টার্গেট করা হচ্ছে সুকৌশলে, তাদেরকে কিন্তু মেটিকুলাস ডিজাইনে হত্যা করা হচ্ছে। এবং পাশাপাশি তাদেরকে ধর্মীয় সংখ্যালঘু এবং নারী এবং শিশু,
একেবারে গোটা বাংলাদেশে রাস্তাঘাটে খালে বিলে এখন আমাদের নারী শিশুর ধর্ষিত লাশ ভেসে ওঠে। তা এই যে বাতাসে লাশের গন্ধ, এই গন্ধ আমাদের যুব তারুণ্য আর সহ্য করছে না। আমি বিশ্বাস করি যুব তারুণ্য এটি ধারণ করবে না। বাতাসে আবারও সেই স্বস্তির যে নিঃশ্বাস সেটি গোটা বাংলাদেশ নিবে এই যুব তারুণ্যের মাধ্যমে। ছাত্রলীগের উপর যে আগ্রাসী আচরণ, যুব তারুণ্যের উপর যে আগ্রাসী আচরণ এই নির্মম নিষ্ঠুর ইউনূস সরকারের, তথাকথিত অবৈধ দখলদার ইউনূস সরকারের, সেখান থেকে বাংলাদেশ অচিরেই মুক্তি পাবে, যুব তারুণ্য ঐক্যবদ্ধ হবে। এটি আজকের এই, আমি মনে করি আজকের এই আলোচনা সভার প্রত্যয় এবং প্রত্যাশা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ জয়দেবদা। আমি নিঝুম ভাইয়ের কাছে শেষ প্রশ্ন নিয়ে যাব। তার আগে একটা কথা বলি যে 1971 সালে বাংলাদেশ ছাত্রলীগ মানে কি করেছে সেই সময় তার অবদান, সেই গল্প শুনতে শুনতে, সেই ইতিহাস শুনতে শুনতে আমরা বড় হয়েছি। তো আমরাও আজকে আমাদের বর্তমানে যারা ছাত্রলীগ করে তাদের কাছে এইটুকু মানে ওয়াদা করতে চাই যে 24-এর পর থেকে ছাত্রলীগ কি করেছে সেটা আগামী আরো 1000 বছর পর্যন্ত বাঙালি জানবে। বাংলাদেশের জন্য ছাত্রলীগ কি ত্যাগ করেছে এই 2024-এর পর থেকে ইতিহাসের ধারাবাহিকতা, সেই 71-এর পরে এসে আবার এই ইতিহাসও আরো 1000 বছর পর্যন্ত মানুষের কানের কাছে বাজবে, এবং সেটা অবশ্যই আমরা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়াবো। নিঝুম ভাই, সর্বশেষ আপনার যে অনুজ ছাত্রলীগের কর্মীরা রয়েছে, আজকে শুধু স্পেসিফিকভাবে ছাত্রলীগের কর্মীদের জন্যই একটু আপনার পক্ষ থেকে কিছু কি বলতে চান? আমি এখন আসলে শঙ্কা বোধ করি নিঝুম ভাই যে আজকে হয়তো আপনার এই কথাটুকু যেই কয়েকজন শুনবে, হয়তো আগামী লাইভে আপনি তার মধ্যে থেকে 5 জনকে পাবেন না, হয়তো 5 জন মারা গেছে যারা আজকে লাইভটা দেখতেছে ছাত্রলীগের কর্মীরা, তাদের মধ্যে কেউ থাকবে না আগামী লাইভে। এই পর্যায়ে দাঁড়িয়ে ছাত্রলীগের কর্মীদের আপনার কি বলার আছে? আমি কোনোদিন ছাত্রলীগের রাজনীতি করিনি। বাংলাদেশ আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠনে আমার কোনো পদ পদবি নাই। কিন্তু যেহেতু আমার বাবা বাংলাদেশ আওয়ামী লীগের একজন সদস্য, পারিবারিক ভাবে বড় হয়েছি আওয়ামী লীগের পরিবেশে, আওয়ামী লীগের একটা পরিবারে বড় হয়েছি, ফলে এই দলটা ছিল আমাদের অনেকটা নিঃশ্বাসের মতো একটা জায়গা। মানে আমরা আমাদের জ্ঞাতি গোষ্ঠী সবাই জানে যে উকিল সাহেব হচ্ছে অন্ধ আওয়ামী লীগার। আমরা বড় হয়েছি আসলে এই পরিবেশেই। কিন্তু মাসুদের ঘটনাটা আমার জীবনে আমাকে প্রথমবারের মতো, মাসুদ এবং তোফাজ্জল, এই দুটো ঘটনা আমাকে ভয়ঙ্কর ভাবে ছুঁয়ে গিয়েছিল। বিশেষ করে যখন মাসুদকে মেরে ফেলা হয়, মাসুদ মৃত্যুর আগে বলেছিল আমার একটু পানি দেন ভাই। পানির বদলে তার সামনে মাইক্রোফোন ধরা হয়েছিল কি হয়েছে এটা জানার জন্য। সালাউদ্দিন আম্মার যখন খুব গর্ব করে এগুলো বলছিল, এবং আজকেও যখন সালাউদ্দিন আম্মার নিজে শিক্ষকদের পদত্যাগপত্র নিজে লেখে এনে সে স্বাক্ষর করায়, আমি খালি তাকিয়ে তাকিয়ে বাংলাদেশকে দেখেছি। তোফাজ্জলকে বলেছিল, তোফাজ্জল খাওয়া কেমন লাগে? আরে পাগল ছেলেটা, বুঝতেই পারেনি তাকে একটু পরে মেরে ফেলা হবে। আমি খুব বেশি কিছু আপনাকে বলবো না, যা করার করে দেখাবো। আমি আজকে আপনার এই লাইভেও আমি কিচ্ছু বলতে আসবো না, শুধু আমি আপনাকে শামসুর রহমানের একটা কবিতা আবৃত্তি করে আমি আমার বক্তব্য শেষ করব। যারা বোঝার তারা বুঝবেন, যারা না বোঝার তারা বোঝার চেষ্টা করবেন। আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণপক্ষ দিয়েছিল সেটে, মগজের কোষে কোষে যারা পুঁতেছিল আমাদেরই আপন জনের লাশ, দগ্ধ রক্তাপ্লুত যারা গণহত্যা করেছে শহরে, গ্রামে, টিলায়, নদীতে, খেতে ও খামারে, আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক পশু সেই সব পশুদের। ফায়ারিং স্কোয়াডে ওদের সারিবদ্ধ দাঁড় করিয়ে নিমেষে ঝাঁ ঝাঁ বুলেটের বৃষ্টি ঝরালেই সব চুকে বুকে যাবে, আমি তা মানি না। হত্যাকে উৎসব ভেবে যারা পার্কে, মাঠে, ক্যাম্পাসে, বাজারে বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বিভৎস গন্ধ দিয়েছে ছড়িয়ে, আমি তো তাদের জন্য অমন সহজ মৃত্যু করি না কামনা। আমাকে করেছে বাধ্য যারা আমার জনক জননীর রক্তে পা ডুবিয়ে দ্রুত সিঁড়ি ভেঙে যেতে, ভাসতে নদীতে আর বন বাদারে শয্যা পেতে নিতে। অভিশাপ দিচ্ছি আমি সেই সব দজ্জালদের, অভিশাপ দিচ্ছি ওরা চিরদিন বিদীর্ণ গলায় নিয়ত ব্যারাক বয়ে গলিত নছর মৃতদেহ। অভিশাপ দিচ্ছি প্রত্যহ দিনের শেষে ওরা হাঁটু মুড়ে এক টুকরো শুকনো রুটি চাইবে ব্যাকুল, কিন্তু রুটি প্রসারিত থাবা থেকে রইবে 10 হাত দূরে সর্বদাই। অভিশাপ দিচ্ছি ওদের তৃষ্ণায়
পানপাত্র প্রতিবার কানায় কানায় রক্তে উঠবে ভরে, যে রক্ত বাংলায় বইয়ে দিয়েছে ওরা হিংস্র জোয়ারের মতো। অভিশাপ দিচ্ছি আকণ্ঠ বিষ্ঠায়, ডুবে ওরা অধীর চাইবে ত্রাণ, অথচ তাদের দিকে কেউ দেবে না কখনো চলে এক খণ্ড দড়ি। আমি শামসুর রহমানের মতো অভিশাপ দিব না। আমার বুকের ভেতর দগদগে আগুন, আমার বুকের ভেতর দাউ দাউ করে জ্বলছে এক আশ্চর্য আগুন। একদিন এই আগুন কোথায়, কাকে, কতটা, ঠিক কোন পর্যন্ত পোড়াবে আমি জানি না। আজকে লক্ষ লক্ষ ছাত্রলীগের শরীর পুড়ছে, মন পুড়ছে। আমি আজকে শেষ কথাটা বলার জন্য একটুকু শুধু অনুরোধ করব, যে ছাত্রলীগের যেই ছেলেটি আজকে থেকে 50 বছর আগে, আজকে যিনি প্রৌঢ়, আজকে যার বয়স অনেক বেশি কিন্তু একদিন ছাত্রলীগ করতেন, কিংবা যিনি আজকে একদম নবীন ছাত্রলীগ, যিনি পণ করেছেন যে না এই রাজনীতিটা থাকবেন না, কিংবা যিনি পণ করেছেন যে এর শেষ দেখে ছাড়বেন, আমি প্রত্যেকটি ছাত্রলীগের কর্মীকে আজকে নিজ নিজ অবস্থানে দাঁড়িয়ে শপথ করতে বলি এবং বলি, সিম্পলি প্রতিশোধের শপথ নিন এবং একত্রিত হন এবং ভাবুন এদেরকে এই বাংলার মাটি থেকে কিভাবে চিরতরে উপড়ে ফেলা যায়। কোনো অভিমান না, কোনো বিষণ্ণতা না, কিচ্ছু না, সিম্পলি ক্রোধ এবং প্রতিশোধের আগুন যারা প্রত্যেকের গায়ে জ্বলে। আজকে যদি কোনো সন্তান মনে করে যে রাজনীতিতে ছেড়ে দেবে, বা 1 মাস আগে, 2 মাস আগে, 1 বছর আগে সিদ্ধান্ত নিয়েছে, ফিরে আসুন। এই প্রতিশোধ নেওয়ার পর আপনি রাজনীতি ছেড়ে দিয়েন। আমি বলে রাখি যে কোনোদিন আমার রাজনীতির ভাগ্য ভবিষ্যৎ কি আই ডোন্ট কেয়ার অ্যাবাউট। আমি শুধু আজকে এত দূর থেকে আমি এই সাদ্দামের ওয়াইফ এবং বাচ্চার এই শরীর ছুঁয়ে একটা শপথ করলাম, এইটার শেষ দেখব, এইটার প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত নিজেকে কোনোদিন মনে করবো না আমি মানুষ হতে পেরেছি। যেই দিন প্রতিশোধ নিব, ওদের কবর যেদিন ছুতে পারবো সামনে গিয়ে, যে বোন রে, আর ওই বাচ্চাটাকে বলতে পারবো যে বাবা এই শোধ নিয়েছি, সেই দিন মনে করব আমার এই জীবন সার্থক হয়েছে। তফাজ্জল, মাসুদ, প্রত্যেকের কবর ধরে, প্রত্যেকের শরীর ছুঁয়ে প্রতিজ্ঞা। একেবারে নিজুম ভাই, এই একই মানে কি বলে অভিব্যক্তি আমাদের সবারই, এই একই স্বপ্ন আমাদের সবারই, যেই জন্য আমাদের লড়াই করা। এবং সময় সবচেয়ে বড় জাদুকর। আজকে অনেকেই ভাবছে, বাংলাদেশ কমেন্টস আমরা দেখতে পাই অহরহ, আওয়ামী লীগ আর ফিরবে না, ছাত্রলীগ আর ফিরবে না, এটা হবে না, ওটা হবে না। যেই রাজাকারের শাবকরা এই ধরনের কমেন্ট করেন, আপনার বাপকে জিজ্ঞাসা করবেন, আপনার দাদাকে জিজ্ঞেস করবেন, জীবনে কতবার স্বপ্ন দেখছে আওয়ামী লীগ শেষ। আপনার দাদা এই স্বপ্ন দেখতে দেখতে মরে গেছে, আপনার বাপ এই স্বপ্ন দেখতে দেখতে মরে গেছে, আপনিও মরবেন, অপেক্ষা করেন। সবার প্রতি ধন্যবাদ এতটা সময় পাশে থাকবার জন্য। কথা আর দীর্ঘায়িত করছি না, কিন্তু সাদ্দামের সঙ্গে যা ঘটেছে এটা আর কারো সঙ্গে না ঘটুক, এইটুকু প্রত্যাশা আমরা মনে প্রাণে রাখি। কিন্তু যদি এই ধরনের ঘটনা ঘটানোর মতো চক্রান্ত প্রতিনিয়ত ইউনূস জামায়াত করছে, বাংলাদেশের সর্বশেষ আওয়ামী লীগ, ছাত্রলীগ কিংবা যুবলীগ যারাই আছে তাদের সর্বশেষ সদস্যকে বা সমর্থককে হত্যা করার আগ পর্যন্ত জামাত ইউনিয়ন থামবে না।